আসসালামু আলাইকুম। ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে হোম লোন ডিটেলসের পার্ট 3 তে আজকে লোনের প্রসেসিংটা কিভাবে ব্যাংক ইন্ডাস্ট্রি কিভাবে প্রসেসিং করে বা কোন বিষয়গুলো হচ্ছে ইনভলভ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। তো যারা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা হচ্ছে আপনার ফিনান্সিয়াল অর্গানাইজেশন থেকে লোন নিয়ে বাড়ির কথা করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্যে মানে খুব গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে। পাশাপাশি যারা আমরা ব্যাংকার আছি, যারা আমরা এই পোর্টফোলিও গুলা ডিল করি হোম লোনের, তাদের হচ্ছে আপনার বিষয়গুলা ক্লিয়ার বুঝতে বুঝতে খুব হেল্প হবে। তবে আমি শুরু করি। দেখেন আমি অলরেডি স্ক্রিনে চলে এসেছি। প্রথমেই হচ্ছে আমি জিস্ট গুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে যখন আমরা দেখি যে না একটা ক্লায়েন্টের ইনকাম সাপোর্টিং আছে, কাগজপত্র ঠিক আছে, পৌরসভার প্ল্যান অ্যাপ্রুভাল প্ল্যান ঠিক আছে, তখন কিন্তু আমরা ক্লায়েন্টকে মানে প্রজেক্টটা ভিজিট করে আমরা ক্লায়েন্টকে অ্যাটেন্ড করি। মানে অ্যাটেন্ড করার জন্য আমরা একটা মানে ওপিনিয়ন দিই যে না ঠিক আছে আমরা আপনাকে লোনটা মানে দিতে পারবো আর কি, বা মানে ফিজিবল আপনার প্রজেক্ট, ঠিক আছে? ফিজিবিলিটি স্টাডিটা প্রথমেই আমাদেরকে করে নিতে হয়। এখন ফিজিবিলিটি স্টাডি করে নেওয়ার পরে আমাদের কিন্তু লিগ্যাল ওপিনিয়ন নিতে হয়। লিগ্যাল ওপিনিয়নটা আমরা এখন প্যানেল লয়ার যারা আছেন ব্যাংকে তাদের কাছ থেকে অ্যাডভোকেটের কাছ থেকে লিগ্যাল ওপিনিয়নটা নেওয়ার পরে আমরা কিন্তু ভ্যালুয়েশনটা করি একটা থার্ড পার্টির কাছ থেকে বা সার্ভেয়ার কোম্পানির কাছ থেকে। ভ্যালুয়েশনটা করার পরে আমরা প্রপোজাল প্রসেসিং এ চলে আসি। সো ওই পোরশনটা তো আগেই আমি হচ্ছে ওইটা তো মানে শেয়ার করলাম লিগ্যাল ওপিনিয়নে বা এটা। এখন আমি জাস্ট প্রসেসিং এর ইস্যুটা। এখন প্রসেসিং এর ইস্যু হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, মানে ধরেন যে যেগুলো প্রাইভেট ব্যাংক আছে আমরা বা হচ্ছে মানে প্রাইভেট ব্যাংকগুলোতে ম্যাক্সিমামই বুকলেট থাকে। একটা বই আকারে থাকে আপনার হোম লোন ডিটেইলের। ওই বইয়ের ভিতরে হচ্ছে ডিটেইলস গুলো থাকে। সেখান থেকে আমরা প্রত্যেকটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আমরা যেখানে ক্লায়েন্টের পোরশন গুলো আছে শুধু সিগনেচার গুলো আমরা নিয়ে নিই, আর বাকিগুলো আমরা ব্যাংকের যারা অফিসার আছে বা যারা হচ্ছে ব্যাংকার আছে আমরা কিন্তু ফিল আপ করি। বাট ফিল আপ করতে যেয়ে আমাদের কোন কোন ইস্যু গুলো আমাদের দরকার হয়, কোন কোন মেসেজ গুলা কোন ইনফরমেশন গুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে ডিমান্ড করে দেওয়ার জন্য, এবং এর ভিতরে ক্যালকুলেশন গুলা কি, কোন বেজের উপরে হচ্ছে ব্যাংক লোন গুলা প্রসেস করে, সেটা হচ্ছে গ্রাহক হিসেবে আপনাদের জানা উচিত। দেন কিন্তু আপনারা যদি সচেতন হন আপনাদের কিন্তু লোন পেতে অনেক ইজি হবে। সেই অনুযায়ী আপনি মানে হচ্ছে আপনার ডকুমেন্টেশন গুলো রেডি করতে পারবেন লোনের অ্যাপ্রোচে যাওয়ার আগে। হ্যাঁ, ডকুমেন্টেশন গুলো রেডি করে নিয়ে যেতে পারবেন, বা আপনার জাস্টিফিকেশন আপনি নিজেই করতে পারবেন যে আমি আসলে কতটুকু লোন পাওয়ার জন্য এলিজিবল। ওকে, সেই বিষয়গুলা ডিটেলসটা আজকে আমি তো প্রথমেই হচ্ছে এলটিভি। ব্যাংক প্রথমেই দেখে হচ্ছে এলটিভি রেশিও। সো ভ্যালুয়েশনটা যখন পেয়ে যায় ব্যাংক, জমির একটা ভ্যালুয়েশন তো ব্যাংকের কাছে তখন রেডি রেফারেন্স হিসেবে আছে। ওই ভ্যালুয়েশন রিপোর্টে হচ্ছে জমির ডিটেলস ভ্যালুটা থাকে। এখন এলটিভি মানে লোন টু ভ্যালু রেশিও কিভাবে করে ক্যালকুলেট করা হয়। এখানে ধরেন বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে। সেখানে হচ্ছে আপনার মানে ক্যাটাগরি আছে। ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, হ্যাঁ, ক্যাটাগরি সি, এরকম হচ্ছে অনেক ক্যাটাগরি ইন্টারনাল সার্কুলারে থাকে। সেই অনুযায়ী আপনার হচ্ছে পার্সেন্টেজ গুলো হয়। তো এখন ইস্যু হচ্ছে লোন টু ভ্যালু রেশিও। ব্যাংক কিন্তু ধরেন যে হোম লোন, এখানে দেখেন পারচেজ, কনস্ট্রাকশন, এক্সপানশন। আপনারা জানেন যে হোম লোন শুধু যে আপনি বাড়ি করছেন নতুন বাড়ি সেটার ক্ষেত্রেও না, আপনি যদি পুরান বাড়ি রিনোভেশন করতে চান তার জন্যও আপনি লোন পাবেন। আপনি যদি এক্সপানশনে যান সেখান থেকেও লোন পাবেন, যে ২টা ইউনিট আছে আরো ৪টা ইউনিট বাড়াচ্ছেন সেক্ষেত্রেও পাবেন। এই যে রিনোভেশন পারপাস পাবেন। তারপরে হচ্ছে টিন শেড, সেমি পাকা, এগুলো ইউনিয়নের জন্য। হ্যাঁ, আবার টেক ওভার যদি হয় অন্য ব্যাংক থেকে, আপনি আরেক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যেতে চাচ্ছেন। হ্যাঁ, আপনার কিছু ফাইন্যান্স দরকার, পুরো বাড়ি কমপ্লিট হয় নাই যখন ওই ব্যাংক থেকে নিয়েছিলেন, সেই ধরনের ইস্যু থাকতে পারে, বা তখন ভ্যালুয়েশনে কাভার করে নাই। হ্যাঁ, তো বিল্ডিং তো রেডি হয়ে গেলে তখন একটা ভ্যালুয়েশন বেড়ে যায়। এই ধরনের বিষয়গুলা থাকে। সো দেখেন এটা কিন্তু ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, বাট আমি আপনাকে জিস্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যেমন হোম লোন পারচেজ, কনস্ট্রাকশন, এক্সপানশনের ক্ষেত্রে অনেক ব্যাংক 70% কাউন্ট করে। দেখেন এখানে লেখা আছে যে আপনি জানেন যে হোম লোনের হচ্ছে মানে হচ্ছে হাইয়েস্ট যেই লিমিটটা আছে সেটা অ্যাজ পার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ২ কোটি টাকা। হোম লোনের ক্ষেত্রে হোম লোন কিন্তু রিটেল ফাইন্যান্স, এখানে কিন্তু আপনার মানে হচ্ছে কমার্শিয়াল পারপাসটা না। যদি কোনো বিল্ডিং কেউ যদি কমার্শিয়াল পারপাসে হচ্ছে আপনার পৌরসভা থেকে অ্যাপ্রুভাল নেয় তাহলে কিন্তু সে রিটেল হোম লোন পাবে না। কমার্শিয়াল বিল্ডিং এ কখনো হোম লোন সেই গ্রাহক পাবে না। ঠিক আছে, অনেক বিল্ডিং এ আছে যে উনি চমৎকার বিল্ডিং, ওনার মানে নিচে হচ্ছে মার্কেট,
মানে সেকেন্ড ফ্লোর হচ্ছে অফিস, থার্ড ফ্লোর থেকে উনি থাকে পাঁচটা, ধরেন পাঁচতলা, তাহলে 3 4 5 তিনটা, ওনার যতটুকু রেসিডেন্সিয়াল ততটুকু উনি হোম লোন পাবে। কোনো কমার্শিয়াল হচ্ছে যদি মানে বিল্ডিং এর অ্যাপ্রুভাল থাকে কমার্শিয়াল সেই স্পেসের জন্য, ব্যাংক থেকে কোনো রিটেল ব্যাংকিং এর আন্ডারে কোনো একজন ব্যক্তি লোন পাবে না। এটা আপনাদের মাথায় নিতে হবে প্রথম, ঠিক আছে? সো আপনারা যদি মানে আপনার বিল্ডিং যদি হচ্ছে আপনার কমার্শিয়াল হয়, মানে আপনার বিল্ডিং যদি নিচে মার্কেট বা উপরে আপনি রেসিডেন্সিয়াল করতে চাচ্ছেন, ভাড়া দেবেন বা নিজে থাকবেন, তখন কিন্তু পৌরসভা থেকে আপনাকে অবশ্যই কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়ালের অ্যাপ্রুভাল নিতে হবে। কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়ালের অ্যাপ্রুভাল যদি না থাকে, শুধু রেসিডেন্সিয়াল থাকে, এবং ওইখানে যদি শুধু রেসিডেন্সিয়ালের অ্যাপ্রুভাল নিয়েছেন, বাট ব্যাংক যখন ভিজিট করলো তখন দেখলো যে আপনার তো অর্ধেকটা কমার্শিয়াল অর্ধেকটা রেসিডেন্সিয়াল, দেন কিন্তু ওই প্ল্যানে আপনি ব্যাংক থেকে লোন পাবেন না। আপনার প্ল্যানটা অবশ্যই কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল, এবং বলা থাকবে কত স্কোয়ার ফিট, কোন ফ্লোর থেকে কোন ফ্লোর রেসিডেন্সিয়াল, আর কোন ফ্লোর থেকে কোন ফ্লোর কমার্শিয়াল। ওকে, এখন আসেন, ব্যাংক হচ্ছে আপনার যে 2 কোটি টাকা হাইয়েস্ট যে সিলিংটা আছে, সেই 2 কোটি টাকার ধরেন যে ম্যাক্সিমাম 70% পারচেস কনস্ট্রাকশন এক্সপানশনের ক্ষেত্রে এটা কোনো ব্যাংক 80% করতে পারে, কোনো ব্যাংক আপনার 65 করতে পারে। হ্যাঁ, অনেক ব্যাংকের সার্কুলার আছে পৌরসভার ভিতরে 65 কাউন্ট করছে মার্কেট ভ্যালুর, অনেক ভ্যালু আপনার কাউন্ট করছে হচ্ছে আপনার 75% কাউন্ট করছে। মার্কেট ভ্যালুটা বলতে ব্যাংক কিন্তু যখন ভ্যালুয়েশন করে আপনাকে একটা বাণিজ্যিক রেট, মানে হচ্ছে কমার্শিয়াল রেট, ঠিক আছে, যে প্রেজেন্ট সিচুয়েশনে কত কত টাকা রেট চলছে, মানে মার্কেটের মার্কেট রেটটা ওইখান থেকে কিন্তু 20% মাইনাস করে ভ্যালু, 20% মাইনাস করে ভ্যালুয়েশনে ওটাকে কিন্তু ডিস্ট্রেস ভ্যালু হয়, ফোর সেল ভ্যালু বলা হয়, যে এটা সেল করতে গেলে ওই ওই দামের নিচে কখনোই নামবে না বিল্ডিং। এটা একটা এস্টিমেট করে নেয় সার্ভেয়ার কোম্পানি। সো আপনার যেই মানে হচ্ছে এটা আছে, হ্যাঁ, 70% আপনার বা 2 কোটি টাকার যেটা লোয়ার সেটা। আবার রিনোভেশনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখেন যে যে আপনার 50% প্রপার্টি বা 1 কোটি টাকা, হুইচ এভার ইজ লোয়ার, এইভাবে করে ইন্টারনাল সার্কুলার আছে ব্যাংকের। আমরা অনেকেই জানি যে 50% 70% ব্যাংক ফাইন্যান্স করে, 30% গ্রাহককে দিতে হয়, মানে 30% গ্রাহক কন্ট্রিবিউট করবে, আর 70% হচ্ছে, এটা কিন্তু মানে বিষয় না। ব্যাংক হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে রিনোভেশন, সেমি পাকা, টেক ওভার, এক একটার ক্ষেত্রে এক এক রকমের ব্যাংক কিন্তু বিষয়গুলো থাকে, ঠিক আছে? এই কারণে আপনাদের লোন টু ভ্যালু রেশিও কতটুকু লোন আপনি পাবেন, প্রথমে যে ব্যাংক থেকে এটার আপনার অ্যাসিওরেন্স হতে হবে, এবং যারা ম্যানেজার অ্যাসাইনমেন্টে আছেন তাদের সাথে আপনাদেরকে কথা বলতে হবে, ঠিক আছে? এরপরে আসেন মানে আপনার হচ্ছে ডিবিআর, ডেট বার্ডেন রেশিও। এটা হচ্ছে, এটাও লোন যখন প্রপোজাল ব্রাঞ্চ লেভেলে অ্যাটেন্ড করে কোনো ব্যাংক, তখন কিন্তু এটা ক্যালকুলেট করে। ডেট বার্ডেন রেশিও হচ্ছে আপনার ইনকাম বা অ্যাসেট যা আছে এর থেকে এর এগেনস্টে কতটুকু আপনার দেনা আছেন, বা ধরেন যে আপনার কোথাও লোন নেই, তাহলে আপনি যে নতুন লোনের জন্য একটা অ্যাপ্রোচ করছেন, আপনার এখানে ডেট বার্ডেন রেশিও কত আসছে। আই মিন ধরেন আপনার ইনকাম, আপনি স্যালারি পান হচ্ছে 80,000 টাকা, 80,000 টাকা, আপনার আর কোনো ইনকাম নাই, আর কোনো সাপোর্টিং কোনো ইনকাম নাই, আপনি একটা প্রজেক্ট করছেন, 6 তলা একটা বাড়ি করছেন, আপনার 1 কোটি টাকার দরকার, ঠিক আছে, 1 কোটি টাকা। এখন তাহলে কি আপনার 1 কোটি টাকা দরকার, আপনার ফাইন্যান্স দরকার, আপনি এটাকে 20 বছর নিতে চাচ্ছেন, তাহলে 20 বছরে নিলে ব্যাংক কিন্তু একটা ইএমআই ক্যালকুলেটর, আমি প্রথম আমার পার্ট অনেক আবার করেছি, ইএমআই ক্যালকুলেটর দেখে দেখবে যে একটা কিস্তি মাসে কত টাকা আসছে। সে পর কিস্তি আসলো 50,000 টাকা। এখন আপনার যে লোনের যে ইএমআই, হ্যাঁ, মানে হচ্ছে কিস্তি কিস্তি দিয়ে আপনার যে আর্নিংস, আপনার 80,000 টাকার ভিতরে তো আপনার একটা কর্তন বাদে মানে একটা টাকা ঢুকছে আপনার অ্যাকাউন্টে, নেট যে স্যালারিটা, সেটা আবার আপনার কিছু ফ্যামিলি মেইনটেনেন্স খরচ আছে, আপনার বাচ্চা যদি স্কুলে যায় সেইগুলোর আছে, হ্যাঁ, আপনার হচ্ছে যদি মানে কোথাও ভাড়া থাকেন রেন্টের, সেটার হচ্ছে রেন্ট পে করতে হয়। সো এগুলো মাইনাস করে আপনার একটা ডিসপোজেবল ইনকাম বের করা হয়, সেই ইনকাম দিয়ে বা আপনার টোটাল ইনকাম দিয়ে যদি ভাগ করা হয়, আপনার একটা পার্সেন্টেজ আসবে। এখন এই ডিবিএর এর ক্ষেত্রে কিন্তু আপনার যদি কোথাও লোন থাকে, তখন ওই লোনের মানে এক্সিস্টিং লোনের ইনস্টলমেন্টটা কত টাকা ইনস্টলমেন্ট আসছে, সেটার সাথে আপনার যে প্রপোজড যে মানে আপনি যে বিল্ডিংটা করতে চাচ্ছেন সেটার যে কিস্তি সেটাও যোগ হবে। যোগ হওয়ার পরে আপনার যদি মানে হচ্ছে কোথাও ক্রেডিট কার্ড থাকে বা এই ধরনের রিটেলের ক্রেডিট কার্ডের থাকে, সো ক্রেডিট কার্ডের কিন্তু আপনার অনেক ব্যাংক লাস্ট 2 মান্থের 5% আউটস্ট্যান্ডিং এর যে আউটস্ট্যান্ডিং থাকে তার 5% কাউন্ট করে, অনেক ব্যাংক 3%, অনেক ব্যাংক লাস্ট 3 মান্থেরটা নেয়। এইভাবে করে একটা পার্সেন্টেজ ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং এর উপরে ক্যালকুলেট করে ডিবিআর এর ক্ষেত্রে।
সো আপনার টোটাল ইএমআই যেগুলা কিস্তি আসবে তার সাথে ক্রেডিট কার্ডের যেই ওএস ওর 33 বা 5% টাকা উপরে যোগ করবে, যোগ করে আপনার ইনকাম দিয়ে ভাগ দিবে, ভাগ দেওয়ার পরে যে পার্সেন্টেজ আসবে ওটাকে কিন্তু ডে বার্ডেন রেশিও বা ডিবিআর, ঠিক আছে। এখন ইস্যু হচ্ছে ডিবিআর। এখন এই ডিবিআর এর উপরে মানে কোন ব্যাংক, ধরেন যে হচ্ছে মানে আপনার মান্থলি যে স্যালারি আসেন, আপনি যদি চাকরিজীবী হন তার উপরে কিন্তু পার্সেন্টেজ বলা আছে। ওই পার্সেন্টেজের উপরে যখন চলে যাবে, সেপর আপনি একটা লোনের জন্য অফার করছেন যে 1 কোটি টাকা, আপনার ডিবিআর ধরেন আপনি এই ইনকাম লেভেলে, হ্যাঁ মানে 75 থেকে 1 লাখ এই লেভেলে আপনার ডিবিআর হচ্ছে 45%। আপনার যখন ওইটা ক্যালকুলেট করা হলো, এখানে ডিবিআর এসে যাচ্ছে 60%, তখন কিন্তু আপনি 1 কোটি টাকা লোন পাবেন না। আপনার এই ডিবিআরটা 45% আনার জন্য ব্যাংক, যেই ব্যাংকে এই স্ট্র্যাটেজিটা আছে এইরকম, সে কিন্তু 45% কত কত অ্যামাউন্ট আপনাকে দিলে 45%-এর ভিতরে আপনি আসবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে লোন দিবে, ঠিক আছে। এই কারণে ব্যাংক টু ব্যাংক এইগুলো ভ্যারি করার কারণে কিন্তু মানে এক্সপেক্টেড যে লিমিট গুলা গ্রাহক চায়, ব্যাংক কিন্তু সেগুলা অফার করতে পারে না গ্রাহকদেরকে, ঠিক আছে। এখন আসেন আপনার এগুলা আসলো, আপনার ক্যালকুলেশনে আসলো। এখন যখন ব্রাঞ্চ হচ্ছে ফাইল অ্যাটেন্ড করবে, ফাইলে যে ফোল্ডারটা থাকে, ফোল্ডারে কিন্তু অ্যাজ ইউজুয়াল কিছু কমন ইস্যু থাকে। ধরেন যে চাকরিজীবী হইলে মানে প্রথম কমন হচ্ছে যে তার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ফুল পার্টিকুলার্স, নেম, ফাদার্স নেম, হ্যাঁ মাদার্স নেম, এইগুলা ডিটেলস, অ্যাড্রেস, এইগুলা কি করেন, পেশা, চাকরিজীবী বা ব্যবসায়ী, এই একটা কমন পার্টিকুলার্স গুলা মানে একটা ফোল্ডারে থাকবে, সেগুলা সবই ফিল আপ করবে, ঠিক আছে। যদি চাকরিজীবী হয়, দেখেন চাকরিজীবীদের ক্ষেত্রে ইনকাম অ্যাসেসমেন্ট, বা ব্যবসায়ী হয় ইনকাম অ্যাসেসমেন্টটা কিভাবে হয়, আপনার রিটেল ব্যাংকিং বা যে কোনো ব্যাংক লোনের ক্ষেত্রে আপনার ইনকাম সাপোর্টিং দিতে হবে, ঠিক আছে। সাপোর্টিং ছাড়া কিন্তু ওই ইনকামটা ব্যাংক ইন্ডাস্ট্রি কাউন্ট করে না। তো এখন ধরেন আপনার যে প্রজেক্টটা আপনি করতে যাচ্ছেন, বাড়িটা সে ফর 6 তলা বিল্ডিং, আপনি 2টা করে ইউনিট, ধরেন যে এখানে আপনার মার্কেট ডিমান্ড আছে পার ইউনিটে আপনার 7,000 টাকা করে ভাড়া। তো তাইলে আপনার 6 তলা যদি হয়, একটা একটা মানে ফ্লোরে আপনি থাকবেন, ধরেন আপনার ফ্যামিলি বা মেম্বার আপনারা, বা একটা ইউনিটে, তাহলে হচ্ছে কি আপনার 5 তলায় 5 দুগুণে 10টা ইউনিট, 10টা ইউনিট যদি হয়, পার ইউনিটে 7,000 টাকা করলে 7 × 10 = 70,000। এই যে একটা ইনকাম আসছে, হ্যাঁ এরকম মানে আপনার হচ্ছে প্রপোজড ইনকাম, ঠিক আছে। প্রপোজড ইনকাম, আপনার যে স্যালারি পাচ্ছেন সেটা, সেই দুইটা মিলে ইনকাম ধরেই কিন্তু ব্যাংক হচ্ছে আপনার মানে এই যে ইনকাম অ্যাসেসমেন্ট করবে। বাট আপনার যখন ওই যে ডিবিআর ক্যালকুলেশন করে হচ্ছে ডে বার্ডেন রেশিও, তখন কিন্তু প্রপোজড ইনকাম ধরে করবে না ব্যাংক, ঠিক আছে। তখন কিন্তু আপনার যে নেট ইনকাম সেটা ধরেই করা হয়, প্রপোজড ইনকাম ধরে কিন্তু ডিবিআর ক্যালকুলেশনটা করা হয় না। এখন দেখেন আপনার যে মান্থলি রেন্টাল ইনকাম আপনি আসছেন সেগুলা ধরলো, ধরার পরে আপনার যদি অন্য কোনো ইনকাম সাপোর্টিং থাকে, সে পর আপনার অন্য আরো একটা বিল্ডিং আছে অলরেডি, আপনি সেখান থেকে ভাড়া পান, সেই সেইগুলা হচ্ছে ক্যালকুলেট করবে। যদি আপনার ধরেন দোকান আছে, আপনি দোকানের ডিড করা, আপনি মালিক, আপনি দোকান থেকে মানে সে বাড়ির ভিতরে না, যে বিল্ডিং করছেন সেখানে না, অন্য কোথাও, সেখান থেকে আপনি মানে একটা মাসে একটা মানে ইনকাম পাচ্ছেন, হ্যাঁ রেন্টাল ইনকাম, সেইগুলা কিন্তু ধরবে। সো আপনার ডিটেল যে সাপোর্টিং গুলা থাকবে সেইগুলা নিয়ে হ্যাঁ, চাকরিজীবী যদি অনেক সময় হচ্ছে টিচিং প্রফেশনে যারা আছেন, বা ডক্টর হিসেবে যারা আছেন, টিচারদের যারা ব্যাচ পড়ায়, সে ব্যাচ হিসেবে কিন্তু একটা ইনকাম জাস্টিফিকেশন করে ব্যাংক। তারপরে যারা ডাক্তার আছেন, নাম্বার অফ পেশেন্ট পার ডে কতগুলা অ্যাটেন্ড করেন, ওইগুলা নিয়ে কিন্তু করবে। আর ব্যবসায়ী হলে আপনার বিজনেসের যে লাস্ট 3 ইয়ার্স এর স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট নিয়ে ব্যাংক কিন্তু একটা ব্যালেন্স শিট করবে। আপনারা জানেন যে সিসি লোন বা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের ক্ষেত্রে ব্যালেন্স শিট করতে হয়। আপনাদের ব্যবসায়ীদের হচ্ছে ইনকাম অ্যাসেস করতে গেলে ব্রাঞ্চ ম্যানেজার বা যে ক্রেডিট অফিসার যারা আছেন তাদেরকে কিন্তু একটা ব্যালেন্স শিট করতেই হবে। সেই ব্যালেন্স শিটের থেকে সেখান থেকে একটা 10% বা 12% বা 8% আপনার একটা মার্জিন থাকে ব্যবসার, সেই রকম একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করে আপনার যে সেলস, সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আপনার যে গ্রোস ইনকাম, সেখান থেকে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, আদার যে মার্কেটিং সেলিং এক্সপেন্স আছে সেগুলো বাদ দিয়ে আপনার নেট ইনকাম আসবে। নেট ইনকামের পরে কিন্তু একটা পার্সেন্টেজ ধরে আপনার একটা বিজনেসের একটা ইয়ারলি ইনকাম বের করা হয়, ঠিক আছে। এই আবার অনেক ব্যাংকে কিন্তু দেখে যে আপনার যে লেনদেন আছে ব্যাংক ইন্ডাস্ট্রিতে, ব্যাংকের যে সাপোর্টিং স্টেটমেন্ট, লেনদেনের ট্রানজেকশনের যে মানে ব্যাংকিং ট্রানজেকশন, সেখান থেকে র্যান্ডমলি অনেকেই ধরেন যে আপনার রবিবারের ইটা নিল, ট্রানজেকশনটা নিল, আবার র্যান্ডমলি নিল বৃহস্পতিবার, বা মাঝখানে মানে মঙ্গলবার, এরকম
র্যান্ডমলি সপ্তাহে 2 দিন 3 দিনগুলো স্টেটমেন্ট নিয়ে কিন্তু 1 বছরের হিসাব করে বা 6 মাসের করে। এটা একটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। ইন্টারনাল স্ট্র্যাটেজি ডেভেলপ করা আছে ব্যাংকের বা মেকানিজম আছে। একটা টেস্ট বেসিসে ক্লায়েন্টের কি পরিমাণ হচ্ছে লেনদেন বা হয় বা সে কতটুকু তার বিজনেসের ইনকাম, সেইগুলা করার জন্য ইনকাম মানে হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ করা আছে ব্যাংকের ইন্টারনাল। সেই অনুযায়ী ব্যাংক হচ্ছে করে। সো বিষয় হচ্ছে যে আপনি বিজনেসম্যান যদি হন, আপনার কিন্তু ব্যাংক স্টেটমেন্ট খুবই ভালো থাকা লাগবে। আপনার ইয়ারলি সেলস টোটাল যে ক্রেডিট সামেশন সেটা অনেক ভালো থাকা লাগবে। আপনার দেন কিন্তু আপনার জন্য হেল্প হবে ব্যবসায়ীদের লোন পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? আর অন্য কোথাও যদি লোন থাকে, আমি তো বললাম যে ডিবিআরটা কিভাবে ক্যালকুলেট করা হয়। আর হচ্ছে আপনার যদি এই অ্যাসেট যে জমিটার উপরে লোন নিবেন, বাড়ি করবেন, তার যদি ভ্যালুয়েশনে কাভার না করে, সেবার আপনি ৮০ লাখ টাকা লোন চাচ্ছেন, আপনার জমির ভ্যালুয়েশনই আছে ৬০ লাখ টাকা, আপনি কিন্তু লোন পাবেন না। ঠিক আছে? ওই ৬০ লাখ টাকা যদি আপনার মার্কেট ভ্যালু হয়, সেখান থেকে আরো 20% অফ করবে ব্যাংক, দিয়ে ৪০ লাখ টাকা তখন সেটার উপরে ক্যালকুলেট করবে। সো আপনি যে প্রজেক্টের জন্য লোন নিতে চাচ্ছেন তার ভ্যালুয়েশনও থাকতে হবে, যে এক্সপেক্টেড অ্যামাউন্ট আপনি ডিমান্ড করছেন, হ্যাঁ? অনেক বিষয় কিন্তু ব্যাংক স্টাডি করে লোন দেয়। আপনারা জানেন। এরপরে ধরেন যারা রিটেলে, যারা আমরা আমরা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ব্যাংকাররা আছি, আমরা জানি যেরকম একটা কেওয়াইসি, নো ইউর কাস্টমার। কেওয়াইসি হচ্ছে নেম অফ দ্য কাস্টমার, হ্যাঁ? কাস্টমারদের ব্যাকগ্রাউন্ড নিতে হয়, হ্যাঁ? জবের অবস্থা, বিজনেসের কি অবস্থা, হ্যাঁ? ওনারশিপ পজিশন, কি ধরনের বিজনেস, ঠিক আছে? স্টক এনে সেলস প্রসিড মানে কি ওনারশিপ ডিটেইলস দেখেন এখানে। রেমিটেন্স যদি আর্নার হয়, ঠিক আছে? মানে রিলেশনশিপ ডিটেইলস হচ্ছে আপনার যে ব্যাংকের সাথে রিলেশনশিপ টোটাল একটা করে একটা কেওয়াইসি রেডি করতে হয়। কেওয়াইসি রেডি করতে হয়, নো ইওর কাস্টমার। তারপরে হচ্ছে আপনার প্রজেক্ট ভেরিফিকেশন রিপোর্ট। একটা প্রজেক্ট যখন আপনারা যে প্রজেক্টে লোন দিবেন, সেই প্রজেক্টের বর্তমান কি অবস্থা, হ্যাঁ? কোথায় লোকেশন লোকেটেড, আপনার কত ফ্লোর, কোন ফ্লোর পর্যন্ত সে কমপ্লিট করবে, মানে ফাইন্যান্স করা হবে কোন ফ্লোর পর্যন্ত, সেটার একটা বিষয়। কত শতক জমি, জমির ভ্যালুয়েশন কি, কতটুকু রাস্তা আছে, কত ফিট চওড়া রাস্তা, এই মানে কতটুকু কমপ্লিট হয়েছে, আর কতটুকু হবে, কত স্কোয়ার ফিট, ডিটেলস দিয়ে একটা এই প্রজেক্ট ভেরিফিকেশন রিপোর্ট রেডি করতে হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার ভ্যালুয়েশন। অনেক ব্যাংক, যারা গভর্নমেন্ট ব্যাংক আছে বা মানে তারা কিন্তু এরকম ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ভ্যালুয়েশন রিপোর্ট নেয়। ম্যাক্সিমাম সবাই হচ্ছে সার্ভেয়ারের কাছ থেকে নেয়, কিন্তু এখনো সোফার অ্যাজ আই নিও আপনার সোনালী, অগ্রণী, জনতা, এই ধরনের ব্যাংকগুলা যারা আছে তারা কিন্তু এই স্টাইলে একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে জমির পরিমাণ, হ্যাঁ, কারা কারা মালিক, তারপরে অ্যাড্রেসটা, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট জমির শিডিউলটা বা তফসিল, ঠিক আছে? মানে জমির হচ্ছে টোটাল ল্যান্ডের ভ্যালুয়েশন, তারপরে আপনার কতটুকু মানে আরসিসি ফাউন্ডেশন কিনা, হ্যাঁ? কত স্কোয়ার ফিট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ভ্যালু অফ দ্য বিল্ডিং কতটুকু, হ্যাঁ? মানে ল্যান্ড ভ্যালু আর কনস্ট্রাকশন টোটাল ধরা হয়। মানে কোন পারপাজে সে ইউজ করবে, ঠিক আছে? এরিয়া বাউন্ডেড বাই মানে চৌহদ্দি, তারপরে রিমার্কস গুলো এইভাবে করে ফোর সেল ভ্যালু, এভাবে করে একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে কিন্তু এস্টিমেট হচ্ছে সরকারি ব্যাংক নেয়। আর এইগুলা হচ্ছে মানে প্রাইভেট ব্যাংক গুলা হচ্ছে থার্ড পার্টি সার্ভেয়ারের কাছ থেকে নেয় ভ্যালুয়েশন রিপোর্ট, ঠিক আছে? ভ্যালুয়েশন রিপোর্ট। এখন দেখেন, আমরা লোনের যে ফাইলগুলা ক্যালকুলেট করতে গেলে তাহলে আমাদেরকে ডিবিআর ক্যালকুলেট করতে হয়, এলটিভিটা দেখতে হয়, এখানে ইনকাম অ্যাসেসমেন্টটা বের করতে হয়, প্রজেক্ট ভেরিফিকেশন রিপোর্ট আর কেওয়াইসি। আর হচ্ছে আপনার এটা হচ্ছে হোম লোনের যে রিটেলের এখানে থাকে না, বাট এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড একটা, একসময় আমরা এই সিস্টেমে করতাম। এটা কিন্তু লোন বোঝার জন্য খুব চমৎকার স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখান থেকে আপনারা দেখেন ডিটেলস অফ প্রপোজড কনস্ট্রাকশন, কোন ফ্লোরে কত স্কোয়ার ফিট করবে এখানে থাকে। এখানে আপনার এই যে কোন ফ্লোর টু ফ্লোর, হ্যাঁ, এগুলা ডিটেলস তো এখন একটা ভ্যালুয়েশন রিপোর্টেই থাকে। এটা এখানে দেখেন ল্যান্ডের ভ্যালু কত, কস্ট অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, কনস্ট্রাকশনের কস্ট কত, সেটা একটা বের করা হয়। ইকুইটি অলরেডি ইনভেস্টেড, মানে ক্লায়েন্ট কতটুকু ইনভেস্ট করেছে সেইটা, আর কতটুকু ইনভেস্ট হবে, আর উনি কতটুকু লোন ব্যাংক থেকে নেবে সেটা, ঠিক আছে? যে ডেব্ট ইকুইটি রেশিও, মানে কতটুকু ওন সোর্স থেকে উনি নিতে পারবে আর ব্যাংক থেকে কতটুকু লোন নিবে, সেটা হচ্ছে ডেব্ট ইকুইটি রেশিও, হ্যাঁ? আর কত পার্সেন্টেজ, এখন দেখেন ক্লায়েন্টের স্যালারি কত টাকা, মানে বিজনেস ইনকাম যদি থাকে সেইটার, রেন্টাল ইনকাম, হাউস রেন্ট কোথা থেকে আসছে, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার এই হাউস হোল্ড এক্সপেন্ডিচার গুলা, আর আদার্স ইনকাম যদি থাকে বিল্ডিং এর প্রপোজ, সেইগুলা কিন্তু এই যে আপনার হচ্ছে গ্রস ইনকাম, নেট ইনকাম পার্সেন্টেজটা বের করা হয়, যে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা এফওআইআর, ফিক্সড অব্লিগেশন অব্লিগ ইনকাম রেশিও বা ডেট বার্ডেন রেশিও, হ্যাঁ? এভাবে করে হচ্ছে ক্যালকুলেট করা হয়।
দেন হচ্ছে দেখেন এই যে মান্থলি ইনকাম এগুলা, হ্যাঁ, এখানে বলা আছে। তারপরে দেখেন আমরা এই পার্টিকুলার গুলা কিন্তু আমরা নিই না। তাদের যখন নেটওয়ার্ক আমরা করি, নেটওয়ার্ক করার সময় তাদের কোনো সেভিংস আছে কিনা, তাদের অন্য কোনো জমি আছে কিনা, এফডিআর, লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, শেয়ার সার্টিফিকেট, আদার্স কোনো এই ডিপোজিটের পোর্শনটা, এগুলা কিন্তু আমরা অ্যাসেট হিসেবে আমরা তার হচ্ছে ইটা করি, হ্যাঁ। তারপর হচ্ছে ভ্যালু অফ প্রজেক্ট। এখন এইভাবে করে কিন্তু ক্যালকুলেট করা হয়। আর আপনারা জানেন যে নেটওয়ার্থের একটা অপশন কিন্তু ওই ফোল্ডারে থাকে, বাট নেটওয়ার্থের বিষয় হচ্ছে যে অ্যাসেট আর লায়াবিলিটির মাইনাসটাই হচ্ছে নেটওয়ার্থ, তাই না? তো তাহলে ফিক্সড অ্যাসেটের ভিতরে ল্যান্ড আর বিল্ডিং, তাদের অন্য কোনো জমি থাকলে যেটা মর্টগেজ নাই, হ্যাঁ, বা এটা হচ্ছে আনএনকাম্বার্ড, এনকাম্বার্ড মানে হচ্ছে কতটুকু হচ্ছে মর্টগেজ আছে বা সেটা, আর যদি হচ্ছে আনএনকাম্বার্ড বা নন এনকাম্বার্ড যদি থাকে সেই ফিগারটা এখানে আসবে। ফার্নিচার, ফিক্সচার, হ্যাঁ, ভিকেল যদি থাকে সেগুলো পার্সোনাল আসবে, ব্যাংক ডিপোজিট আসবে, ক্যাশ ইন হ্যান্ড। এই ফিগারগুলো যোগ করে হয় মূলত হচ্ছে আপনার টোটাল অ্যাসেট। আর লাইবিলিটিস যদি কোনো টাকায় লোন টোন থাকে সেটা তো মাইনাস করে নেটওয়ার্থ, এটা কিন্তু ফোল্ডারে থাকে। মানে এই পোর্শনটাও আমরা ব্যাংকার যারা আছে আমরা কিন্তু এটা করি। আর ক্লায়েন্ট হচ্ছে এই ডিটেলস গুলা কিন্তু ক্লায়েন্ট অনেকের সঞ্চয়পত্র থাকে, হ্যাঁ, এইগুলা হচ্ছে যদি ব্যাংকের ওনারা প্রপারলি দেয় তাহলে কিন্তু ফাইল অ্যাটেন্ড করতে খুবই হেল্প হয়। এই ফাইল অ্যাটেন্ড করতে এখন দেখেন, ফাইল যখন আমরা করব তখন কিন্তু আমাদেরকে ব্যাংকারদের একটা এস্টিমেটেড কস্ট, এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হয়। যদি যে ক্লায়েন্ট বা হচ্ছে গ্রাহক লোন নিতে চাচ্ছেন, সে যদি এরকম এস্টিমেটেড কস্ট কোনো ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে বা যে ইঞ্জিনিয়ার থেকে উনি বাড়ির কাজ করাচ্ছেন, সে যদি তাকে দিতে না পারে তাহলে আপনাকে অন্য কোনো থার্ড পার্টি ইঞ্জিনিয়ার থেকে আপনাকে কিন্তু এস্টিমেটেড কস্টটা নিতে হবে। এখন এই এস্টিমেটেড কস্ট, আপনি সে পর ৮০ লাখ টাকা লোন চাচ্ছেন, হ্যাঁ, আপনি করবেন কি, ৮০ লাখ টাকা লোন চাচ্ছেন, আপনি করবেন ৩ তলা, ৪ তলা, ৫ তলা, মানে ৩টা ফ্লোর আপনি করবেন এই টাকা দিয়ে। এখন ইস্যু হচ্ছে আপনার ঢাকা বা চিটাগাং বাদ দিয়ে অন্য যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেখানে আপনি পার স্কোয়ার ফিট কত ধরবেন। একটা তো ইস্যু আছে, ধরেন যে পার স্কোয়ার ফিট আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার ১৬০০ থেকে ২,২২০ টাকা, মানে ডিস্ট্রিক্ট লেভেলে মফস্বল যে ডিস্ট্রিক্ট গুলায় কিন্তু এর বেশি ম্যাক্সিমাম ব্যাংক কিন্তু যায় না, ব্যাংকেরও একটা এস্টিমেট আছে। সো আপনি এখন ধরেন যে আপনার ৩টা ফ্লোর, একটা ফ্লোর হচ্ছে আপনার ২২০০ স্কোয়ার ফিট, সো ২২০০, ৪,৮০০ ৬০০ ধরেন। এখন ৪,৬০০ কে যদি ১৬০০ বা ১৭০০ দিয়ে আপনার গুণ করা হয় তাহলে কত আসছে, একটা ভ্যালুয়েশন আসবে, মানে এস্টিমেটেড কস্ট আসবে। সেই অনুযায়ী কিন্তু আপনার এই যে দেখেন এই যে আর্থ ওয়ার্ক, তারপরে স্যান্ড ফাইলিং, ব্রিক্স, আরসিসি, হ্যাঁ, শর্ট কলম, কলম গ্রাউন্ড, বিম, গ্রেড বিম, রুফ স্ল্যাব, স্টার কেস, হ্যাঁ, লিনটেন, এইগুলা কিন্তু ডিটেলস ফ্লোর টু ফ্লোর আপনাকে একটা এস্টিমেটেড কস্ট মানে ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে? এই ইঞ্জিনিয়ারিং ফার্ম, আর এখানে ধরেন যদি আপনি পার স্কোয়ার ফিটের মানে ফ্লোরে পার স্কোয়ার ফিট আপনি ৫,০০০ টাকা করে ধরছেন, এটা কিন্তু অ্যাবসার্ড ডিস্ট্রিক্ট লেভেলের জন্য, বা ৩,০০০ করে ধরছেন, সেটাও কিন্তু ফ্ল্যাট পার্সেজের ক্ষেত্রে, মানে যেটা ফ্ল্যাট পার্সেজ মানে বিল্ডিং এর কোয়ালিটি যদি খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার ফ্ল্যাট পার্সেজের এই যে স্কোয়ার ফিট কিন্তু ২৮০০, ৩,০০০ টাকা ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু ধরা হচ্ছে। এখন ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু অনেক ভালো মানের বিল্ডিং হয় বা এরকম, বা ৩২০০ টাকা, সেগুলো কিন্তু একটু বেশি হয়ে যায়। নরমালি ধরেন যে ২২০০, ২৩০০, ২৪০০ যদি হয় আপনার ফ্ল্যাট পার্সেজের ক্ষেত্রে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়। আর নরমালি যারা বাড়ি করে এদের কিন্তু ১৬০০ থেকে মানে ২,০০০, ২২০০ টাকা এরকম। কিন্তু অনেকে গ্রাহক এসে বলে যে আমার ৩৫০০ টাকা করে স্কোয়ার ফিট, ৩,০০০ টাকা করে নিজে বাড়ি করছে, হ্যাঁ। তখন হয় কি, আমাদের যখন আমরা এস্টিমেট করি যে ফ্লোর টু ফ্লোর কত টাকা তার লাগবে, আমাদের সাথে কিন্তু একটা মিসম্যাচ হয় এবং ক্লায়েন্ট হচ্ছে এক্সপেক্টেড যে ডিমান্ড থাকে তার হোম লোন নিয়ে সেই পরিমাণ সে কিন্তু পায় না। এই দেখেন এটার হচ্ছে টোটাল কস্টিং হচ্ছে, এখানে ধরেন যে একটা কস্টিং টোটাল আসছে যে কত লাখ টাকা তার দরকার, ৯৫ লাখ। এখানে ইঞ্জিনিয়ারিং এর একটা কস্টিং থাকে, সো ইঞ্জিনিয়ারের সাথে ইঞ্জিনিয়ার যে কস্টিং দেবে এর সাথে সাথে কিন্তু যারা হচ্ছে আপনার ব্যাংকার আছি আমরা, আমাদের কিন্তু এই কস্টিংটা বুঝতে হবে, ঠিক আছে? অনেকে যদি ফাউন্ডেশন থেকে স্টার্ট করে তাহলে ধরেন ফাউন্ডেশনের কস্টিং কত হয়, ফাউন্ডেশন আপনি ৬ তলা করে করবেন, ফাউন্ডেশনের ৬ তলার জন্য আপনি ধরেন যে ১০০ টাকা, ১২০ টাকা বা ১৫০ টাকা বা ২০০ টাকা করে, ছয়টা, ৬ দুগুণে ১২০০, এখান থেকে টোটাল স্কোয়ার ফিটে গুণ দিয়ে ফাউন্ডেশনের একটা কস্টিং বের হয়। আর এরপরে ফ্লোর টু ফ্লোর হিসাব হয়। সো ব্যাংকারদের অবশ্যই এই ইঞ্জিনিয়ারিং এস্টিমেট কস্ট এবং যেই হচ্ছে জিনিসপত্র যেগুলো আছে, যে মানে যেই ম্যাটেরিয়ালস গুলো, র ম্যাটেরিয়ালস গুলো লাগে সেই বিষয়গুলোও কিন্তু একটু দাম
দাম সম্পর্কে ধারণা থাকতে হবে, মার্কেট সম্পর্কে। আর তার সাথে সাথে একটা বিল্ডিং এর করার যেই মানে খরচগুলা ডিটেলস কি কি লাগে বা কোন ধরনের, এটা কিন্তু একটা ভালো আইডিয়া থাকতে হবে। আইডিয়া থাকলে তাহলে কিন্তু তার জন্য এই হোম লোনটা মানে অ্যাটেন্ড করা খুব হেল্প হবে। সে কিন্তু ক্লায়েন্টকে সুন্দরভাবে গাইড করতে পারবে। ঠিক আছে? সুন্দরভাবে গাইড করতে পারবে। সো এই বিষয়গুলা হচ্ছে টোটালি মানে হোম লোন প্রসেসিং এর ক্ষেত্রে এইগুলা যদি আমরা ডিটেলস এভাবে করে লোনগুলো প্রসেস করি এবং সেভাবে করে আমরা পেপার সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে হচ্ছে হেড অফিসে ফরওয়ার্ড করি, আমাদের ইনকাম অ্যাসেসমেন্ট যদি জাস্টিফাই হয় তাহলে কিন্তু নরমালি লোন হচ্ছে ডিক্লাইন হয় না। আর ক্লায়েন্টকে যদি প্রথম থেকেই গাইড করা হয়, একটা চেকলিস্ট দিয়ে দেওয়া হয় যে এই পেপার ডকুমেন্ট এগুলো আপনাকে দিতে হবে, দেন কিন্তু গ্রাহক যদি একবারে আনতে পারে তাহলে কিন্তু লোন অ্যাটেন্ড করতে হেল্প হয়। সো আমি মনে করি এই ভিডিও টিউটোরিয়ালটা যারা হচ্ছে হোম লোন নিয়ে বাড়ি করতে চান বা যারা বাড়ি করবেন চিন্তা ভাবনা করছেন বা যারা ব্যাংকার হিসেবে আমরা ম্যানেজারিয়াল অ্যাসাইনমেন্ট বা ক্রেডিটে আছি বা হেড অফিস লেভেলে যারা পোর্টফোলিওটা ডিল করে হোম লোনের, আমরা আশা করি তাদের জন্য অনেক হেল্প হবে। এই মেসেজ তাদের ক্যারিয়ারের জন্য অনেক মানে ক্যারিয়ারকে অনেক ডেভেলপমেন্ট করবে। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। সো আজকে ছিল এই পর্যন্ত। ভালো থাকবেন। খোদা হাফেজ।